আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের আসক্ত। লেখিকা তানিশা সুলতানা। পাঠিকা আমি হায়াত নূর। আজকে পড়ছি তৃতীয় পর্ব। আদ্রিতা ভেংচি কাটে। সবকিছুতেই লোকটার বাড়াবাড়ি। এত সুন্দর আয়োজন করছে তারা। ইয়া বড় কেক এসব দেখে তো খুশি হওয়ার কথা। আদ্রিতার জন্মদিন কখনোই সেলিব্রেট করা হয়নি। বার্থডে উপলক্ষে এক টুকরো কেকও আদ্রিতা কোনোদিন চোখে দেখেনি। যখন মা বেঁচে ছিল তখন মা বলতো, সামনের বছর তোর বাবা বাড়ি আসলে বড় করে জন্মদিন সেলিব্রেট করব। আর মা মারা যাওয়ার পরে বাবা প্রতি বছর জন্মদিনে কল দিয়ে বলে, সামনের বছর তোর বার্থডে সেলিব্রেট করব। আজ অব্দি সামনের বছর আর আসলো না। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। এক পা দুপা করে আবিরের পাশে গিয়ে দাঁড়ায়। ফিস ফিস করে বলে, আমার মাকে কষ্ট দিয়ে একটা বাক্য উচ্চারণও করবেন না। মন চাইলে কেক কাটুন, না হলে মুখ বন্ধ করে কেটে পড়ুন এখান থেকে। ভ্রু কুচকে ফেলে আবরার। বাঁকা নয়নে এক পলক তাকায় আদ্রিতার পানে। পরপরই গম্ভীর স্বর করে বলে ওঠে, আমি জন্ম নিয়ে পৃথিবীতে অষ্টম আশ্চর্য কিছু করিনি। সো আমার বার্থডে এত ধুমধাম করে সেলিব্রেট করার কিছু নেই। ব্যাস, বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কেটে পড়ে ড্রয়িং রুম থেকে। কাউকে কোনো কথা বলার সুযোগ দেয় না। হতাশ হয় আহাদ, আমান, সিয়াম ও ইভান। তারা প্রতি বছরই কোনো না কোনো সারপ্রাইজ প্ল্যানিং করে। তাদের প্ল্যানিং এ ভেস্তে দেয় আবরা তাসনিন। এক্কেবারে নিজের কক্ষে পদচারণ করে দরজা আটকে দেয় বিকট শব্দ করে আবরার। কেঁপে ওঠে ড্রয়িং রুমের উপস্থিত সকলেই। আবারও চোখের কোণে অশ্রু জমে আতিয়া বেগমের। অহনা আহিয়ানকে কোলে নিয়ে বসেছিল স্বামীর পাশে। ভাইয়ের বিহেভিয়ার ভীষণ কষ্ট পায়। হিমেল হাত রাখে অহনার কাঁধে। সান্ত্বনার বাণী আওড়ায় বলে, ইটস ওকে জান, মুড অফ করো না। অহনা হিমেলের পানে তাকিয়ে মলিন হাসে। এই মানুষটা আছে বলেই অহনা পৃথিবীতে সুখ খুঁজে পেয়েছে। এই মানুষটা অহনার জীবনে রঙিন করে দিয়েছে ভালোবাসা ধারা, মুছে দিয়েছে সকল ক্লান্তি, দুঃখ আর তাকে ছুতেই পারে না। কিছু মুহূর্তের আগে আলোর ঝলমল করা বাড়িটা এখন শুনশান নীরবতায় ছেয়ে গিয়েছে। কোথাও কোনো জনমানব খুঁজে পাওয়া দায়। অহনা তার সন্তান হিমেলের সাথে চলে গিয়েছে শ্বশুর বাড়িতে। এখানে আর হিমেল রাখবে না ওদের। আতিয়া বেগম গিয়েছে অহনার সাথে। মেয়েকে একা ছাড়তে মন সায় দিচ্ছে না তার। নাতনিকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা ভাবতে পারছে না। আমান, আহাদ এবং ইভান চলে গিয়েছে যার যার বাসস্থানে। সিয়াম শপিং মলে গিয়েছে। যাওয়ার আগে আদ্রিতাকে বলেছিল সাথে যাবে কিনা। আদ্রিতা যায়নি। বর্তমানে আদ্রিতা এবং অ্যানি বসে আছে ড্রয়িং রুমে। সামনে টিভির স্ক্রিনে চলছে মাই ফ্লট মুভি। গভীর মনোযোগ দিয়ে মুভিখানা দেখছে আদ্রিতা। প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে। নিক এবং নোয়া গাড়িতে। নিক ড্রাইভ করছে এবং নোয়া পাশে বসে আছে। ইংলিশে হিন্দি কোনো ভাষাই বোঝে না আদ্রিতা, তবু একটু একটু আন্দাজ করে করতে পারে। এই মুহূর্তে নোয়া নিকোলাসের হাতের ওপর হাত রেখেছে। বিষণ্ণ স্বরে বলছে, আমি তোমার সাতালো বোন। আমাদের সম্পর্ক মানবে না কেউ। তোমার বাবা, আমার মা, কেউই মেনে নিবে না। সাথে সাথে নিকোলাস গাড়ি থামিয়ে ফেলে। সিট বেল্ট খুলে নোয়ার গালে হাত রাখে এবং চুম্বন এঁকে দেয় ঠোঁটে। একটু পরেই উষ্ট ছেড়ে দেয়। ভালোবাসা যদি গুনাহ হয় তাহলে আমি গুনাহগার, পৃথিবীর সবচেয়ে বড় পাপী। আদ্রিতা গালে হাত দিয়ে গোটা ব্যাপারখানা দেখে। আহারে কি ভালোবাসা, দেখে পরাণ জুড়িয়ে যায়। হঠাৎ করে কেউ ধপ করে বসে পড়ে আদ্রিতার পাশে। গম্ভীর স্বরে বলে, এসব সিন দেখে ফিলিংস আসে না? আদ্রিতা টিভির স্ক্রিনে নজর রেখে আনমনে বলে ওঠে, আমার ড্রিম এটা। কত স্বপ্ন দেখি আমি চুমু খাবো, ঠোঁটে চুমু খাওয়ার ফিলিংস জানার বড্ড ইচ্ছে আমার। আমি বাকিটা শেষ করার আগে আবরার বলে, সহ করতে পারবে তো? আদ্রিতা ভ্রু কুচকে তাকায় আবরারের মুখপানে। পাগলের মতো কথা, আদ্রিতা নাকি সহ করতে পারবে না? চুমু সহ করতে না পারলে জীবনটাই তো হ্যাঁ, খুব পারবে। এই যে টিভির স্ক্রিনে থাকা মেয়েটা মজা করে সহ করে নিচ্ছে, যেন এর থেকে মজাদার আর কিছু নেই। আবারও ভাবনায় পড়ে যায় সে, সত্যি কি এর থেকে মজাদার কিছু নেই? আবরারের মুখ পান থেকে নজর সরায়। এই মুহূর্তে টিভির স্ক্রিনে চলছে অশ্লীল এবং আপত্তিকর দৃশ্য। হাত পা কাঁপতে শুরু করে আদ্রিতার। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠেছে। কানে গরম অনুভব করছে। চোখের পাতা ভারী মনে হচ্ছে। তাকাতে ইচ্ছে করছে না। শুকনো ঢোক গিলে সে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আলগোছে টিভি বন্ধ করার জন্য রিমোট খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে তার দেখা মিলল না। কাজের সময় কিছুই পাওয়া যায় না। আবরার সোজা হয়ে বসে। একটা হাত আদ্রিতার পেছন দিয়ে সোফার হাতলে রাখে। একটু একটু ছুঁয়ে দেয় আদ্রিতার পিঠে। আরেক দফায় চমকায় সে। মনের মধ্যে অদ্ভুত কিছু ভাবনায় ভিড় করেছে। তাড়াহুড়ো করে একটু এগিয়ে বসে সে। আবরার নিচু স্বরে বলে, এসব দেখে হাজবেন্ডকে অবাক ফিল করো না? সামান্য কথা, কিন্তু মিনিংটা অমান্য। লাজুক এবং ভীতু আদ্রিতা লাজ বাড়িয়ে দিতে সক্ষম হলেও
তাই মাথাখানা একদম নিচু হয়ে গিয়েছে। দুই হাত একে অপরের সঙ্গে চাপ প্রয়োগ করছে। ইচ্ছে করছে দৌড়ে চলে যেতে, কিন্তু বেইমান দেহখানা চলতে চাইছে না যেন। এটার সুযোগ নিল বোধহয় আবরার। সোফা হাতলে রাখা হাতখানা আদ্রিতার কাঁধে রাখে এবং আচমকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ভয়ার্ত আদ্রিতা বলে ওঠে, কি কি করছেন সিয়াম ভাই কিচেনে? কথাখানা বলে নিজেই বিরক্তি নিজের উপর। বালের এক্সকিউজ দেখালাম, যেন তারা জামাই বউ। কড়া ভাষায় কিছু বলা যেত না? ডু ইউ থিঙ্ক আই ডোন্ট কেয়ার অ্যাবাউট? গোটা বাক্য শেষ করার আগেই দরজা ঠেলে ভেতরে ঢোকে সিয়াম। আদ্রিতা এক লাফে দাঁড়িয়ে পড়ে এবং জান প্রাণ নিয়ে এক দৌড়ে চলে যায় নিজের কক্ষে। অ্যানিকে সাথে নিতে বেমালুন ভুলেই গিয়েছে। নিজের জীবন বাঁচাও, আগে পরে অন্য কথা। সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা অ্যানির পানে তাকায় আবরার। ইচ্ছে করলো নরম তুলতুলে গায়ে হাত বুলিয়ে দিতে, তবে ইচ্ছেকে প্রাধান্য দিল না। সিয়াম বোকার মতো তাকিয়ে আছে আবরারের পানে। আদ্রিতাকে দেখলো সে ছুটে পালাতে। এখন কথা হচ্ছে আবরার কি করছিল আদ্রিতার সাথে? কি করছিলি? কি মানে কি? ভাবতে ভাবতে এগিয়ে আসে সিয়াম। আবরারের পাশে বসে প্রশ্ন করলো, চুমু খেয়েছিস? চুমু পোষাবে না আমার, এটুতে হবে না। উফু, আদ্রিতাকে ছেড়ে দে ভাই। তোর এই হটনেস বাংলাদেশের একটা জনগণ কমিয়ে দিবে। আবরার সিয়ামের মাথা চাটি মারে। ইডিয়েট, জনগণ বাড়িয়ে দিবে। রাত ৩টা বাজে। ৩টে মানে আমানের কাছে গভীর রাত। ঘুমিয়েছে 2টোয়। তার কিছু মুহূর্তে পরই ফোন বেজে ওঠে। আননোন নাম্বার থেকে কল করে বলা হয়েছে জুরিন নদীর পাশে আসতে। কে বা কারা কল করেছে জানা নেই আমানের, তবে যাওয়াটা বাধ্যতামূলক মনে হলো। হয়তো কোনো প্রয়োজন, না হলে কেন কল করে ডাকবে। টি শার্ট আর ট্রাউজার পরে ঘুমিয়েছিল আমান। সেভাবেই বেরিয়ে যায়। গ্যারেজ থেকে গাড়ি বের করতে হবে। এই মুহূর্তে গ্যারেজে যেতে ইচ্ছে করছে না, তাই বারান্দায় ডেকে রাখা বাইক নিয়ে ছুটে। ঠান্ডা পড়েছে প্রচন্ড। কুয়াশায় রাস্তাঘাট দেখা মুশকিল। বিরক্ত আমান বাইকের স্পিড কমিয়ে দেয়। পাশে আবার অ্যাক্সিডেন্ট করে বসবে। তবে শেষ রক্ষা হলো না। পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে তার বাইকে। বাইক সমেত পড়ে যায় আমান। ডান হাতের ওপর পড়ে বাইকের মাথা। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে ওঠে আমান। মৃদু স্বরে চিৎকার করে। গাড়িটাও থেমে যায়। বেরিয়ে আসে আমান এবং সিয়াম। ভয়ার্ত সিয়াম এগিয়ে যায় আমানের দিকে। বাইকের তলা থেকে টেনে টেনে বের করা হয় তার হাত। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অপরদিকে আবরার বুকে হাত গুজে শান্ত নয়নে দেখছে। না কেন সিম্প্যাথি দেখাচ্ছে, আর না কোনো অনুশোচনামূলক বাক্য আওড়াচ্ছে। কিছু মুহূর্ত আগে নিজে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে ফেলে দিল। এতে বিন্দুমাত্র অপেক্ষা নেই। সিয়াম একা একাই গাড়িতে তোলে আমানকে এবং নিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। দাঁড়িয়ে থাকে আমান। ঠোঁটের কোণে বোধহয় একটু হাসি ফুটে উঠল তার। অন্ধকার ঠিক বোঝা গেল না, তবে বিলাই আঁখি দুটো চকচক করছে। যে হাত তার বউকে স্পর্শ করার সাহস দেখাবে, সেই হাত না থাকাই শ্রেয়। নেক্সট টার্গেট আসিফ আদনান। ঘুম উঠে গিয়েছে সিয়ামের। আমানকে হসপিটালে ভর্তি করে বাসায় এসেছে। আস্তে আস্তে সকাল হয়ে গিয়েছে। আবরার ড্রয়িং রুমে সোফায় বসে টি টেবিলের ওপর পা রেখে আরাম করে কফির মগে চুমুক দিচ্ছে আর ল্যাপটপে কিছু দেখছে। তুই আমানের হাত ভেঙে দিলি? ভয়ার্ত কণ্ঠস্বর সিয়ামের। দৃশ্যখানা সে ভুলতেই পারছে না। প্রাণপ্রিয় বন্ধুর সুন্দর হাতখানা কিভাবে চোখের পলকে ভেঙে দিল। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছিল। আবরার ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে স্বাভাবিক স্বরে জবাব দেয়, দিলাম ভেঙে। নেক্সট টার্গেট তুই। এবার তোর চোখ তুলবো। সিয়াম সঙ্গে সঙ্গে নিজের চোখের উপর হাত রাখে। অনুনয়ের স্বরে বলে, প্রয়োজনে তোর বউকে মা বলে ডাকবো, তাও চোখ তুলিস না। ওকে যা, তোর মাকে ডেকে নিয়ে আয়, বলবি বাবা ডাকছে। সিয়াম হতদন্ত হয়ে যায়। ক্রাশকে মা বলে ডাকবে? যা, যাবে দেখে হৃদয় ঘন্টা বাজতেছে। মন বলছে জীবন সঙ্গীকে পেয়ে গিয়েছিস। কলিজা বলেছে তাকে তোর জন্যই বানানো হয়েছে। ফুসফুস বলছে তোর ভালোবাসার পাখি। নাড়িভুড়ি বলছে এবার তুই মিঙ্গেল হবি। সেই ক্রাশকে এবার মা ডাকতে হবে। অবিচার ধর্মে সইবে? হৃদয়খানা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবরার কি অন্যায় কথা বলেনি? অবশ্যই বলেছে। ঘোর অন্যায়মূলক কথা বলেছে, চরম লেভেলের অন্যায়। কিন্তু এটা কে বলবে? গোমরা মুখের ভয়ঙ্কর আবরারকে। কার বুকের পাটা আছে আবরার তাসনিনের গলায় আঙ্গুল তুলে বোঝানোর, তুই অহংকারী, তুই অপরাধী, তোর ক্ষমা নাই। কে যে বলতে যাবে তাকে চোখের দৃষ্টি দিয়ে জ্বালিয়ে দেবে, আমানের মতো মুখখানা ভেঙে দিবে। শুকনো ঢোক গেলে সিয়াম অসহায় দৃষ্টিতে তাকায় আবরারের পানে। কি সুন্দর দেখতে, ঠিক রাজপুত্রর মতো, কিন্তু মনখানা নির্দয় পাষাণ। এই মুহূর্তে নির্দয় পাষাণ পুরুষ ব্যস্ত ভঙ্গিমা ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছে।
খচখচ শব্দের মুখরিত হচ্ছে গোটা ড্রয়িং রুম। কপালে তার বিশাল 3টে ভাঁজ, যেন ল্যাপটপে তার বইয়ের পানে তাকিয়েছে। সিয়ামের মনে আসে প্রথম যেদিন তার আবরারের সাথে দেখা হয়েছিল। সুইজারল্যান্ডে গম্বিয়া নামক এক কোম্পানিতে চাকরি করত সিয়াম। একা মানুষ, বাড়ি ফেরার তাড়া নেই। অফিস টাইম শেষ হওয়ার পরে কানে হেডফোন গুঁজে নিঃশব্দ রাস্তার এক পাশে দিয়ে হাঁটছিল এবং গুনগুন করে গান গাইছিল। হঠাৎ একটা গাড়ি এসে পেছন থেকে সজোরে ধাক্কা মারে সিয়ামকে। ছিটকে পড়ে গাছের সাথে বাড়ি খেয়েছিল। প্রথম মাসের বেতন দিয়ে কেনা ফোনখানা ভেঙে গুড়িয়ে গিয়েছিল। কপাল ফেটে হাত পা ভেঙে আধমরা হয়ে পড়েছিল। গাড়িটা মূলত আবরারের ছিল। সে গাড়ি থেকে নেমে সিয়ামের কাছে আসে, কপাল কুঁচকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং বেহাল দশা দেখে কাকে যেন কল করে। ইংরেজিতে কিছু একটা বলেছিল। তারপর অর্ধমৃত সিয়ামকে একা ফেলে গাড়ি নিয়ে সাঁ করে চলে যায়। মিনিট 10 পরে দুজন লোক এসে তাকে হসপিটালে ভর্তি করায়। পুরনো কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলে সিয়াম। হুট করে মনে মনে রাগ চেপে বসে। গম গম স্বরে বলে ওঠে, তুই সত্যি মা ডাকতে বললি? মায়াদয় নেই শরীরে? তুই শালা মানুষ না, হারামি। তোর সাথে থাকতে আমার ভয় করছে। কিভাবে পারলি আমানের হাত ভাঙতে? ও আদ্রিতাকে। হাত থেমে যায় আবরারের। ভ্রু কুঁচকে তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই সিয়াম চুপসে যায়। কথাগুলো গলায় আটকে পড়ে। উচ্চ স্বরে নিচু হয়ে যায়। আমতা আমতা করে বলে, ও মানে আমান বোনের নজরে দেখতো। আবরার বিরক্তি নিঃশ্বাস ফেলে। গলায় ঝোলানো হেডফোন কানে সেট করে নেয়। অতঃপর আবারও মনোযোগ দিয়ে নিজের কাজ। সিয়ামের বকবক শোনার ইন্টারেস্ট নেই তার। অসহায় সিয়াম গালে হাত রেখে তাকিয়ে থাকে আবরারের পানে। এই মুহূর্তে আদ্রিতার মতো তারও একখানা কবিতা মাথায় আসছে। দেখতে মানুষ, কিন্তু স্বভাব বাঘের মতো। তাকে দেখি মুয়ে যেত মাইয়া কত শত, ভালোবাসার কাঁচা শেখায় বাবার ডাব্বা। সে আর কেউ নয়, আমার আবরার আব্বা। কবিতাখানা বিড়বিড় করে আওড়ায় সিয়াম। আজ বিন্দু পরিমাণ সাহস থাকলে উচ্চ স্বরে বুক ফুলে কবিতা বলতো। আফসোস, সাহস নেই। সিয়াম হতাশায় নিঃশ্বাস ফেলে চলে যায় কিচেনে। ভীষণ খিদে পেয়েছে, এই মুহূর্তে খাবার প্রয়োজন। আতিয়া বেগম অনেক কিছু রান্না করে রেখে গেছে। সিয়াম সব একাই সাবার করে ফেলবে আজকে। আহা, কি শান্তি! আতিয়া বেগম অহনার ফোনখানা দিয়ে গিয়েছে আদ্রিতাকে। এই বাড়িতে একটাই টিভি আছে, সেটা ড্রয়িং রুমে। একা একা সময় কাটবে না, তাই ফোন দিয়ে যাওয়া। আদ্রিতা খুশি, আর দেখে কে? কক্ষের দরজা আটকে বেশ অনেকক্ষণ কথা বলছে আসিফ আন্দানের সাথে। কালই সে সুইজারল্যান্ডে আসছে। তারপর আদ্রিতাকে নিয়ে ঘুরবে গোটা শহর, অনেক কিছু দেখাবে। অতঃপর বাংলাদেশে পা রেখে আদ্রিতার মায়ের কাছে বিয়ের প্রপোজাল দেবে। রাজি হলে হলো, না হলে দুজনে মিলে পালাবে। এমনটাই শলা পরামর্শ করছে। আসিফ কল কাটতে আদ্রিতার ভয় করতে শুরু করছে। বিশাল এই বাড়িখানায় একা একা থাকা যায়? আদ্রিতার মতো পুঁটি মাছ থাকতে পারে? সেটা সম্ভব? কখন না জানি ভূত এসে গিলে খেয়ে ফেলবে। তার উপর আদ্রিতার কক্ষের পেছনে রয়েছে বিশাল পাহাড়। সেই পাহাড় থেকে যদি একটা কিছু চলে আসে। একা কক্ষে বড্ড ভয় করছে তার। অ্যানি শান্তিতে ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে। ভয়ার্ত আদ্রিতা অ্যানিকে কুলে তুলে নেয়। ব্যালকনির দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে। আশ্চর্য, আসিফের সাথে যখন কথা বলছিল তখন কেন ভয় করছিল না, আর এখনই বা কেন করছে? ভয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই, দূর। বিরক্ত আদ্রিতা ফোন এবং অ্যানিকে নিয়ে কক্ষ ত্যাগ করে। ড্রয়িং রুমে আলো জ্বলছে, দিনের মতোই চকচকে। সোফাখানাও বেশ চওড়া। আদ্রিতা অ্যানিকে বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরে সোফায় গা এলিয়ে দেয়। কুশন বালিশ হিসেবে মাথায় দেয়। বাহ, এখন আর ভয় করছে না, শান্তিতে ঘুমাতে পারবে। মৃদু হাসে আদ্রিতা, বিড়বিড় করে বলে, আসিফ আদনান স্বপ্নে এসে আমায় চুমু খেয়ে যান। শক্ত চুমু, যে চুমুতে আমি কুপোকাত হয়ে যাব। ভোর হওয়ার আগে আবরারের ঘুম ছুটে যায়। এটা বরাবরের স্বভাব, আজকেও তার ব্যতিক্রম নয়। ল্যাম্পপোস্টের পাশে হ্যালো কিটির মাথাওয়ালা ঘড়িখানা টিকটিক করে বেজে উঠছে। জানান দিচ্ছে, আবরার, তাসনিন, উঠে পড়ো। তোমার শরীর চর্চার সময় হয়েছে। চোখ বন্ধ করেই সাদা কম্বলের তলা থেকে বের হয়। ঘড়ির মাথা থাকা বাটন চেপে সেটা বন্ধ করে। অতঃপর চোখ খুলে আড়মোড়া ভেঙে ওঠে, বসে। ব্যালকনির পর্দা সরালো। স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে বেশ কুয়াশা পড়েছে। বাঁ হাতে চোখ ডলে নেয় আবরার। এলোমেলো চুল হাত বুলিয়ে কোমর হতে কম্বল সরায়। দৃশ্যমান হয়ে গোটা শরীর। টু কোয়ার্টার প্যান্ট ছাড়া আর কিছুই নেই। মার্বেল ফ্লোরে পা রেখে জুতা খুঁজে নেয়। পেয়েও যায় মুহূর্তেই। জুতা পরে বিছানা ছাড়ে। প্রথমে কম্বল ভাঁজ করে কাবার্ডে রাখে। বিছানার চাদর টান টান করে বালিশ সাজিয়ে কক্ষ হতে বেরিয়ে যায়।
এক কাপ কফি ছাড়া সকাল শুরু হয় না। শেষে সিঁড়িতে পা রাখতে আবরারের চোখ আটকায় সোফায় ঘুমিয়ে থাকা আদ্রিতার পানে। লম্বা চুলগুলো ফ্লোরে বিছিয়ে আছে, সাদা রঙের টপসখানা উপরে উঠে গেছে, স্কার্টের অবস্থা শোচনীয়, হাঁটুর উপরে চলে এসেছে, ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। অ্যানির ওড়নার মধ্যে ঘুমিয়ে আছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে আবরার, ঘাড় বাঁকিয়ে তাকায় সিয়ামের কক্ষের পানে। যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে ইডিয়েটটা। দাড়ি ভর্তি, গালে হাত বুলিয়ে এগিয়ে আসে আবরার। আদ্রিতার উদয়ের অবস্থিতর মধ্যে বিন্দু পানি নজর পড়েছে, পুরুষালী চিত্র লাফিয়ে ওঠে, কাটা দিয়ে ওঠে শরীর। কঠিন কিছু গালি আওনে নজর ফিরিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু বেহায়া চোখ দুটো সরাতে নারাজ। অগত্যা বসে পড়ে ফ্লোরে, নজর পড়ে ফোনের পানে। সেটা হাতে তুলে কল করে সিয়ামের নাম্বারে। বেশ সময় লাগে রিসিভ হতে। হ্যালো বলার আগে আবরার বলে ওঠে, 10টার আগে রুম থেকে বের হবি না। সিয়ামকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। তারপরে ফোনখানা অযত্নে ফেলে রাখে অন্য সোফায়। আবরার তাসনিনের ব্যক্তিত্ব কঠিন। ৩৩ বছরের জীবনে কখনোই নারীর সঙ্গ অনুভব করেনি, কখনোই কোনো নারীকে ছুঁয়ে দেখেনি। নারীকে যেন তার অ্যালার্জি। সুইজারল্যান্ড আসার পরপরই একটা ঘটনায় সম্মুখীন হয়েছিল আবরার। জুরির পাশে বাসা নিয়েছিল, বাংলাদেশি এক পরিবার সাথে শেয়ার করে থাকতো। নতুন শহর, হাতে টাকা নেই, পরিচিত কেউ নেই। অগত্যা আবরার রাজি হয়। সেই পরিবারে সোনালী নামে একটা মেয়ে থাকতো, বয়সে আবরারের থেকে বড়ই হবে। প্রথম থেকে মেয়েটি আবরারকে লক্ষ্য করত। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, অফিসে যেতে পারেনি আবরার। নিজ কক্ষে বসেছিল, কফি পান করছিল, দরজার লক করতে ভুলে গিয়েছিল। সেটার সুযোগ নিয়ে কক্ষে ঢুকে পড়ে সোনালী। আবরারের আকৃষ্ট করার জন্য পরনের কামিজ কিছুটা তুলে ফেলেছিল মুহূর্তেই। গোটা ঘটনায় হতভম্ব হয়ে আবরার কিছু বোঝার বা বলার সুযোগটুকু পায়নি। কফির মগ পড়ে যায় হাত ফসকে। শুকনো গলায় ঢোক গিলে নজর ফিরিয়ে নেয় সোনালীর কাছে থেকে। শুকনো ঢোক গিলে গম্ভীর স্বরে বলে, আপনি এখানে কেন? সোনালী আবরারের সামনে গিয়ে দাঁড়ায়, আবেদনময়ী ভঙ্গিতে বলে, কেউ জানতে পারবে না, ট্রাস্ট মি। সোনালীর হাত বাড়িয়ে ছুতে যায় আবিরের গাল। একটু হলেই ছুঁয়ে যেতে পারত। পিছিয়ে যায় গম্ভীর মানব, রাগে চোয়াল শক্ত করে ফেলে, আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। অতঃপর ফুলদানি দেখা যায়, সেটা তুলে মুহূর্তে সোনালীর মাথায় আঘাত করেছিল আবরার। সোনালী অচেতন হয়ে পড়ে যায়। আবরার এক দলা থুতু ফেলে 1 সেকেন্ডের সময় ব্যয় না করে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে বেরিয়ে এসেছিল সেই বাড়ির থেকে। পেছনে ফিরে তাকায়নি আর। সেই আবরার। তাসনিনের বুক কাঁপছে, ইচ্ছে করছে ভুলভাল কিছু করে ফেলতে। আজ অবধি নিজের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি আবরার তাসনিন, এখন অপূর্ণ রাখবে? উফ, একদমই না। কিছু সময় পরে আদ্রিতা খেয়াল করে তাকে কেউ কামড়ে দিয়েছে। মানুষের দাঁতের ছাপ। শুকনো ঢোক গিলে আদ্রিতা এদিকে ওদিকে তাকিয়ে কিছু খুঁজতে থাকে, কিন্তু আশানুরূপ কিছুই খুঁজে পায় না। ভয়ে কলিজা কেঁপে ওঠে। কে তাকে কামড়ে দিয়েছে? কেউ তো নাই বাড়িতে। আদ্রিতার চিন্তিত হাত পায়ে মৃদু কম্পন শুরু হয়। গলা এবং হাত পা চেক করে নেয় আরো কোথাও এমন দাগ রয়েছে কিনা। হঠাৎ আদ্রিতা খেয়াল করে কিচেন থেকে ঝনঝন শব্দ আসছে। ভীতু আদ্রিতা ফ্লোর থেকে অ্যানিকে তুলে কোলে নেয়। ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্ত অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে। সেদিকে পাত্তা দেয় না আদ্রিতা, বরং ওড়নাখানা মাথায় জড়িয়ে কিচেনের দিকে পা বাড়ায় খুবই সাবধানে। আবরার তাসনিন ব্যঙ্গ ভঙ্গিতে কফি বানাতে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আদ্রিতা। যাক, চোর ডাকাত ঢোকেনি। এখানে কি চাই? আশ্চর্য, লোকটা দেখলো কি করে। আদ্রিতা তো একটু শব্দও করেনি, আর লোকটাও তো এদিকে তাকায়নি, বরং মনোযোগ দিয়ে কফির বোতলের মুখ খুলছিল। তাহলে কি করে দেখলো? যেভাবে দেখুক, আদ্রিতার জানা দরকার নেই। তার প্রয়োজন হলো এটা জানা, তাকে কে কামড়িয়েছে। ভাইয়া, একটা কথা বলছি, ধমক দিবেন না প্লিজ, আর্জেন্ট কথা। ভীতু কণ্ঠস্বর আদ্রিতার। আবরা জবাব দেয়, না। আদ্রিতা বুঝতে পারে খাটাস হাতি জবাব দেবে না, তাই নিচু স্বরে বলে, কেউ এসেছিল বাড়িতে? দেখেছেন আপনি? চা চামচে করে 2 চামচ কফির পাউডার মগে ঢেলে দেয় আবরার। দক্ষ হাতে পানির বোতল থেকেও গরম পানি ঢেলে দেয়। আদ্রিতার প্রশ্নের কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ হয় না। আদ্রিতা ফের বলে, ভাইয়া, কে জানি আমার পেয়ে। বলতে বলতে থেমে যায় আবরার। এবার তাকায় আদ্রিতার পানে। বরাবরের মতোই 2 ভ্রুজোড়া আড়াআড়ি কুঁচকে রেখেছে। আদ্রিতা তাকায় এবং চোখাচোখি হয়ে যায়। লাল লাল চোখ দেখে মুহূর্তে নজর সরিয়ে নেয় আদ্রিতা। আশ্চর্য, এমন লাল হয়ে আছে কেন চোখ? যেন গাঁজা খেয়েছে। আমি মিথ্যা বলছি না, কেউ ঢুকেছিল বাড়িতে, আমার ইজ্জত হরণ করেছে, দেখে নিয়েছে সবকিছু। বড়ই দুঃখী শোনালো আদ্রিতার কণ্ঠস্বর। পাষাণ আবরারের মায়া হলো না মোটেও, বরং বিরক্ত লাগলো। চামচ দিয়ে পানি এবং কফি মেশাতে মেশাতে চলে যাওয়ার জন্য পা বাড়ায় এবং মৃদু আওয়াজে 2 লাইন গান আওড়ায়। আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সুগার। আমি তোর কোকা কোলা, তুই আমার বার্গার।
তোর এই হটনেস জ্বলে আমি ছারখার পারছি না আর বেবি, তোকে খুব দরকার। হাতির বাচ্চা গরিলা আবার গানও গাইতে পারে, আল্লাহ আমি কি কানে ঠিক শুনছি নাকি ভুল শুনলাম। আবরা তাসনিরের রোমান্টিক গানও জানে, কত কি যে দেখতে হবে আল্লাহই জানে। বিড়বিড় করে আওড়ালো আরতিতা। আজকে সকালটা বড্ড বাজে, একদম যাতা। অ্যানি কোলের মধ্যে এখনো ঘুমাচ্ছে। এই হয়েছে আরেক নবাবজাদা, খালি খাবে আর ঘুমাবে, কোনো দায়িত্ব নেই। তাকে আদ্রিতা আদর যত্ন করে কেন, লালন পালন করেছে কেন, শুধু শুধু। উফ, এই দুনিয়াতে ফ্রিতে একটা থাপ্পড় পাওয়াও যায় না। অ্যানিকে মূলত ভালোবাসা দিয়ে বড় করেই ইন ফিউচার বডিগার্ডের কাজে লাগিয়ে দেওয়ার জন্য, আদ্রিতাকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু এ কি করছে, তার চোখের সামনে দিয়ে তার মাকে মানুষ কামড়ে যাচ্ছে আর সে টেরই পাচ্ছে না। ছি আদ্রিতা, ছি, তোর বাচ্চা কোনো কাজেরই না। অ্যানিকে মনে মনে বকতে বকতে নিজ কক্ষে পা বেড়ায় আদ্রিতা। উদরের ক্ষতস্থান হতেও এখনো চিনচিন ব্যথা করছে, তবে সেসব পাত্তা দিচ্ছে না। আর জীবনেও ড্রয়িং রুমে ঘুমাবে না সে, হাজারবার প্রতিজ্ঞা করে ফেলেছে ইতিমধ্যেই। বরাবর সকালের মতোই ব্রেকফাস্ট বানাচ্ছে সিয়াম। আবরার এবং সে একসাথে আছে প্রায় ৮ বছর। এই ৮ বছরে কখনোই আবরারকে ব্রেকফাস্ট বানাতে দেয়নি। আজকেও তার ব্যতিক্রম নয়। ঘড়ির কাঁটায় ঠিকঠাক ১০টা বাজতে কক্ষ হতে বেরিয়ে আসে। খুব সাবধানে পা ফেলে এদিকে ওদিকে পর্যবেক্ষণ করে নেয়, সবকিছু স্বাভাবিক আছে। অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলে কিচেনে দিকে চলে যায়। সেখানে আগে থেকে উপস্থিত ছিল অদ্রিতা। সে অ্যানির জন্য দুধ গরম করছে। রোজ সকালে তার দুধ না খেলে চলে না। সিয়াম শুকনো ঢোক গিলে আবারও পিছনে ফিরে পর্যবেক্ষণ করে নেয় আবরার আছে কিনা। ড্রয়িং রুমের সোফায় দেখা মেলে সাহেবের, আরামসে বসে ফোনে ফ্রি ফায়ার গেমস খেলছে। মুখখানা দেখে মনে হচ্ছে এর থেকে নিষ্পাপ এবং ভালো ছেলে দুনিয়াতে দুটো নেই। সিয়াম ভেঙচি কাটে, মনে মনে গালিও দেয়, শালা বউ তো তোর একটাই আছে, দুনিয়া আর কেউ বউ নেই, সারাক্ষণ চিপচে থাকতে হবে আর আমাকে মা মা ডাকতে হবে, অসহ্য। তার মধ্যে আদ্রিতা পেছন ঘুরে তাকায়, সিয়ামকে দেখে একগাল হাসে। প্রস্তুত্তর সিয়ামও হাসে। সিয়াম ভাই জানেন কি হয়েছে, আমান ভাই অ্যাক্সিডেন্ট করছে, তার হাত ভেঙে গেছে। সিয়াম এগিয়ে আসে, সেলফ থেকে ময়দার ডিব্বা বের করতে করতে আশ্চর্য ভঙ্গিমায় বলে, কি বলছো, কবে ঘটেছে এই ঘটনা, আর তুমি জানলে কি করে? আদ্রিতা মলিন স্বরে জবাব দেয়, মা কল করেছিল, বলল আমায়, এটাও বলল উনি হচ্ছে হাসপাতালে আমান ভাইকে দেখতে যাচ্ছে। সিয়াম ঠোঁট গোল করে উফ শব্দটা আওড়ায় এবং আর চোখে ড্রয়িং রুমের সোফার পানে তাকায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেখানে আবরার নেই। যাহ শালা, কোথায় গেল? চিন্তিত সিয়াম কপাল কুঁচকে গোটা ড্রয়িং রুম পর্যবেক্ষণ করে, অতঃপর কিচেনের দরজার পানে তাকাতে চমকে ওঠে, কেননা নোবেল প্রাপ্ত বউওয়ালা এখন কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে। সিয়াম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে বিড়বিড় করে বলে, শালা কোলে নিয়ে বসে থাক তুই তোর বউকে, আর না হলে টিপ করে গিলে খেয়ে ফেল। সিয়াম ভাই, আমাকে নিয়ে যাবেন হাসপাতালে, আমান ভাইকে দেখতে ইচ্ছে করছে আজকেই, বুঝলেন, আর কখনোই আমাকে নিয়ে যেতে হবে না কোথাও। কেন বলুন তো? আমার আসিফ সন্ধ্যায় ল্যান্ড করবে সুইজারল্যান্ড, তারপর সে আমাকে সব জায়গায় নিয়ে যাবে। সিয়াম শুকনো ঢোক গিলে পিছনে তাকায়। আবরারের মুখের মুখশ্রী দেখে মুহূর্তে কাঁদো কাঁদো স্বরে বলে, কিচ্ছু করিনি আমি, মা উস্কাচ্ছে, আমি ভালো ছেলে, বিশ্বাস কর। আদ্রিতা ভ্রু কুচকে পিছনে তাকায়, আবরারকে দেখে চমকে ওঠে, ঠোঁটের কোণের হাসিটুকু দৌড়ে পালিয়ে যায়। সেখানে ভয় আর একরাশ ভয়। আশ্চর্য, লোকটা বাঘের মতো দেখাচ্ছে কেন, এখনই গর্জন দিয়ে উঠবে। ভয়াত্ম আদ্রিতা মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে। সিয়াম এই ফাঁকে টুপ করে কেটে পড়ে কিচেন থেকে। নিজে বাঁচলে বাপের নাম উক্তিটি যেমন সিয়ামের জন্যই তৈরি। আবরার বুট জুতার খটখট আওয়াজ তুলে আদ্রিতার পানে আগায়, কামড় দেওয়ার জায়গায় চেপে ধরে শক্ত করে। আদ্রিতার নয়নজোড়া বড় বড় হয়ে যায়, দুপা পিছিয়ে যায়, তবে সুবিধা করতে পারে না, দেয়ালে পিঠ ঠেকে গেল। এটা সুযোগই নেয় আবরার, চেপে ধরে দেয়ালের সাথে এবং হিস হিস করে বলে, ভালো মানুষ নই আমি, তবুও ভালো হওয়ার চেষ্টা করছি, জাস্ট বিকজ অফ ইউ, আমাকে রাগিও না। থেমে যায় আবরার। অদ্রিতা আঁখি পল্লব বন্দর করে নেয়, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তার। তাহলে তাকে আবরার কামড়িয়েছে? পুনরায় অপ্রস্তুত হয়ে পড়ে আদ্রিতা, ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকে, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মনে মনে বলে, আপনার চাহনি মুখের ভাষা থেকে মারাত্মক। কখন জানি ছোট আদ্রিতাকে ছোট কলিজায় লাফিয়ে বেরিয়ে আসবে। কলিং বেল বেজে ওঠে। আদ্রিতা ছটফট করতে থাকে, আবরারের হাতের ওপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে। আবরারের বারবার দাঁতে দাঁত চেপে ছেড়ে দেয় আদ্রিতাকে। চুলায় বসানো গরম দুধের পাতিল ফেলে দেয় ছুঁড়ে। বিকট
শব্দে দেয়ালে বাড়ি খায় সেটা। আদ্রিতা যান হাতে নিয়ে এক দৌড়ে চলে যায় কিচেন থেকে, বাড়ির মূল ফটকের দরজা খুলে দেয়। আতিয়া বেগমকে দেখে মুহূর্তে জাপটে জড়িয়ে ধরে এবং বিড়বিড় করে বলে, মা আমি আর এখানে থাকবো না, বাংলাদেশে নিয়ে যাও আমাকে। আতিয়া বেগম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে, আশ্বস্ত দিয়ে বলে, আম্মু আমি চলে এসেছি তো। কি হয়েছে আমায় বলো। আদ্রিতা হুঁশ ফেরে। কি বলবে মাকে, তোমার ছেলে কামড়িয়েছে আমায়, নাকি বলবে দেয়ালের সাথে চেপে ধরেছে? ছি ছি, এসব বলা যায়? অপ্রস্তুত আদ্রিতা একটু হাসার চেষ্টা করে বলে, তোমায় মিস করছিলাম তাই। আতিয়া আদ্রিতার মাথায় গাঁটটা মারে, হেসে বলে, পাগল মেয়ে। আবরার স্যুটবুট পরে জেল দিয়ে সেট করা চুলে হাত বুলাতে বুলাতে বেরিয়ে যায় সদর দরজা পেরিয়ে। একবার ওদিক দিয়ে তাকায় না। আতিয়া বেগম এক পলক তাকিয়ে নজর ফিরিয়ে নেয়, আদ্রিতাকে নিয়ে সোফায় বসে। তখনই ফের কলিং বেল বেজে ওঠে, দরজা খোলা। সেখানে দাঁড়িয়ে আছে ধবধবে ফর্সা একটা মানব। আদ্রিতা এগিয়ে যায় এবং বলে, কি চাই? ছেলেটা একটা ফোন এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং ইংরেজিতে কিছু বলে। মুখ্য আদ্রিতা ইংরেজি বোঝে না, খুবই কম বোঝে, তাই ছেলেটার কথা বুঝতে পারে না, তবে আন্দাজ করে নেয়। ফোনখানা হাতে নিয়ে বলে, খুঁজে পেয়েছেন ফোনটা? রাস্তায় পড়েছিল, ধন্যবাদ আপনাকে। আসলে একটা হাতি ফেলে দিয়েছিল এটা। আপনাদের দেশ ভীষণ উন্নত, হারানো ফোন ফিরে পাওয়া যায়। আমাদের বাংলাদেশ হলে গাঁজাখোররা এটা বিক্রি করে গাঁজা খেত, আপনারা বুঝি গাঁজা খান না? ছেলেটা পুনরায় কিছু বলল, মনে হলো সে আদিতাকে কথা বোঝাতে পারেনি। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, অউন্নত অশিক্ষিত লিজেন্ডহীন দেশ হচ্ছে সুইজারল্যান্ড। বাংলাদেশের মানুষদের সামনে হা বললে তারা হাতি বুঝে যায়, আর অ বললেই অজাগর। আর এখানকার মানুষদের কথা বেটে গিয়ে গিলিয়েও দিলেও বলে, সরি ম্যাম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং।